আজকে সুচিত্রা সেন সম্বন্ধে কিছু অজানা ঘটনা আপনাদের জানাবো। সুচিত্রা সেনের ছোট বোনের স্বামী বারিন্ধর সুচিত্রা সেনকে রাঙাদি বলে ডাকতেন। তিনি আনন্দলোকের এক সাক্ষাৎকারে জানালেন, আমার সঙ্গে যখন রাঙাদির ছোট বোন রুনার বিয়ে হয় তখন দাঁড়িয়ে বিয়ে দিয়েছিলেন তিনি নিজেই। অসম্ভব সেন্স অফ রেসপন্সিবিলিটি ছিল তাঁর। আমার স্ত্রী ছিল ওর সবচেয়ে বড় ন্যাওটা। এতদিন কত প্রেস, কত কিছু জিজ্ঞাসা করেছে আমাদের। পাড়াপড়শিরা জিজ্ঞাসা করেছে রাঙাদি কেমন, কী করেন, কিন্তু আমরা কোনো দিন মুখ খুলিনি বলেই বোধহয় এত ভালো সম্পর্ক থেকে গেছে আমাদের। আজ উনি চলে যাওয়ার পর কত কথাই মনে পড়ছে। তখন 70 দশকের মাঝামাঝি জুহুর সান অ্যান্ড স্যান্ড হোটেলে রয়েছি আমরা। রাঙাদির শুটিং শুরু হয়েছে। হঠাৎ করে আমার কাছে এগিয়ে এলেন এক ভদ্রলোক। তাঁকে দেখেছিলাম হেমন্ত মুখোপাধ্যায়ের বাড়িতে। তখনই আলাপ হয়েছিল। উনি শিবাজি গণেশনের সেক্রেটারি। এগিয়ে এসে আমাকে বললেন, একটু দেখুন না, শিবাজি গণেশন একটু মিসেস সেনের অ্যাপয়েন্টমেন্ট চান। আমি গাড়ির কাছে এগিয়ে ড্রাইভারকে গাড়ির কাঁচটা নামাতে বললাম। ফিসফিস করে রাঙাদিকে গিয়ে জিজ্ঞেস করলাম, শিবাজি গণেশন আপনার সঙ্গে দেখা করতে চান। কি বলবো, বিশ্বাস করবেন না, অত ডার্টি লুক আমি কোনো দিন পাইনি ওর কাছ থেকে। আমাকে বললেন, বারিন, আমি শুটিংয়ে যাচ্ছি, এসব কথা কি এখন না বললেই নয়। আমি গিয়ে শিবাজি সাহেবের সেক্রেটারিকে বললাম। ভাবলাম মিটে গেছে ব্যাপারটা, কিন্তু রাতে সেই ভদ্রলোক আবার হাজির হলেন। বললেন, প্লিজ কিছু করুন, শিবাজি গণেশন ব্রেকফাস্ট টেবিলে 5 মিনিট কথা বলতে চান তাঁর সঙ্গে। আমি আবার গেলাম রাঙাদির ঘরে। বললাম, এরকম একটা প্রস্তাব দিচ্ছেন শিবাজি গণেশন, কিছু কি করা যায়? আমাকে আবার বকুনি দিয়ে বললেন, দূর দূর, আমার সময় নেই, ওসব ব্রেকফাস্ট টেবিলে আমি মিটিং করি না। ব্যাস, আমি আর কথা বাড়াইনি। এই হচ্ছেন সুচিত্রা সেন। ওরকম নায়িকা আর কোনো দিন হবে না, ওরকম ব্যক্তিত্বও আর জীবনে দেখতে পাবো না। তখন আমরা সবাই কাশ্মীরে রোজ গার্ডেনে আঁধির শুটিং চলছে। একদিন একটা বাজে লোক হঠাৎ করে ওর কাঁধে হাত দিয়ে ফেলেছিল। হঠাৎ দেখি রাঙাদি ঘুরে সেই লোকটার কলার ধরে ফেলেছেন। কলার ধরেই নিজের পা থেকে চটিটা খুলে সপাটে মারলেন তাকে। পুরো ইউনিট তখন স্তম্ভিত। এমনি ছিলেন রাঙাদি। এ তো নয় রাঙাদির রেগে যাওয়ার ঘটনা, মানুষকে শিক্ষা দেওয়ারও একটা আলাদা টেকনিক ছিল সুচিত্রা সেনের। আঁধির সময় আর একটা ঘটনার কথা মনে পড়ছে। সঞ্জীব কুমারের অভ্যাস ছিল রোজ দেরিতে আসা। সেদিন মেহবুব স্টুডিওতে শুটিং চলছে। মিসেস সেন স্বাভাবিকভাবেই আগে পৌঁছে গিয়েছেন, কিন্তু সঞ্জীব কুমারের দেখা নেই। অনেকক্ষণ পর দেখলাম সঞ্জীব কুমারের গাড়ি ঢুকছে স্টুডিওতে। গাড়ি থেকে তখনও নামেননি সঞ্জীব কুমার। হঠাৎ পেছন থেকে রাঙাদি আমাকে ডাকলেন, উঠে পড়ো গাড়িতে, আমি হোটেলে ফিরব। বলেই হুশ করে বেরিয়ে গেলেন শুটিং থেকে। সেদিনের মতো প্যাক আপ। এরপর আর কোনো দিন দেরি করে আসেনি সঞ্জীব কুমার। আসলে রাঙাদির আশেপাশে সবাই আমরা ততস্থ থাকতাম। বাড়িতে কিন্তু উনি সম্পূর্ণ অন্য মানুষ ছিলেন। মাদুর পেতে গল্প করতেন, গান বাজনা হতো, কিন্তু সেটে ঢুকেই অন্য রাঙাদি। কোনো দিন শুটিং চলাকালীন ফটোগ্রাফার ঢুকতে দিতেন না। পুরোটাই নিজের প্রিন্সিপালে চলতেন তিনি। মনে আছে সত্যজিৎ রায়ের সঙ্গে ওর মিটিংয়ের কথা। আমরা বাড়ির লোকেরা চাইতাম উনি সত্যজিৎ রায়ের সঙ্গে একটা ছবিতে অন্তত কাজ করুন। একদিন মিটিং ফিক্সড হলো। সত্যজিৎ রায় এলেন বালিগঞ্জ সাঁকুড়াল রোডের বাড়িতে। উনি একটা ক্লজ বলেছিলেন যে ওর শুটিং চলাকালীন ওই একটা মাস অন্তত কোনো শুটিং করতে পারবেন না রাঙাদি। ব্যাস, ওই একটা ক্লজেই আপত্তি ছিল মিসেস সেনের। ওরকম কোনো ক্লজ থাকলে আমি কাজ করব না, আমার অন্য ছবিগুলোর কী হবে বলে মিটিং শেষ করলেন তিনি। আর কোনো দিন দুজনের কাজ হলো না। কতবার যে এরকম মিটিং দেখেছি চোখের সামনে। একবার রাজ কাপুর দেখা করতে চাইলেন ওর সঙ্গে। মুম্বাইয়ে আমার সাংবাদিক বন্ধু কলিন পাল মারফত খবর দেওয়া হলো আমাকে। আমি বললাম ঠিক আছে। সেই মতো আবার বালিগঞ্জ সার্কুলার রোডের ড্রয়িং রুমে মিটিং শুরু হলো। রাজ কাপুর তো নাছোড়বান্দা, ওঁকে সই করাবেনি। ম্যাডাম প্রথমে বললেন, গল্প শোনাও। গল্প শোনাতে শোনাতে রাজ কাপুর দেখলাম মাটিতে বসে পড়লেন। গল্প শোনা শেষ হওয়ার পর বললেন, আমি এই ছবিটা করতে পারবো না রাজ সাহেব, গল্পটা পছন্দ হচ্ছে না। ব্যাস, মিটিং শেষ। কিশোর কুমারের সঙ্গেও একই ঘটনা ঘটল। আমার সঙ্গে কিশোরের খুব ভালো সম্পর্ক ছিল। কিশোরও আমাকে বলেছিল যে ও সুচিত্রা সেনের সঙ্গে ছবি করতে চায়।
মিটিং ফাইনাল হলো। কিশোর কুমার গল্প বলা শুরু করলেন। অর্ধেকও পৌঁছয়নি গল্প, আমার দিকে ইশারা করে দরজাটা দেখালেন। বুঝলাম আর উনি বসবেন না। আমি কিছু একটা বলে ম্যানেজ করে কিশোর কুমারকে সেখান থেকে বার করলাম। তখনই অবশ্য কিশোর বুঝেছিল গল্প পছন্দ হয়নি বলেই এরকম করেছি। কিছু মনে করেনি। রাঙাদির ওপর আসলে কেউ রাগ করতো না, এমনই একটা শ্রদ্ধা ছিল ওর প্রতি সবার। রাঙাদিকে নিয়ে কথা হচ্ছে যখন, উত্তম কুমারের কথা হবে না তা কি হয়? মনে আছে সেদিন উত্তমদা মারা গিয়েছেন। অনেক রাতে আমি পৌঁছলাম বালিগঞ্জের বাড়িতে। বললাম, রাঙাদি, তোমার কিন্তু একবার যাওয়া উচিত ওখানে। আমাকে গম্ভীরভাবে বললেন, এত রাতে গেলে মালা পাওয়া যাবে তো? প্রশ্নটা একদম ঠিক ছিল, কারণ সেদিন বিকেল থেকে সাংঘাতিক বৃষ্টি পড়ছিল। আমি বললাম, তুমি চিন্তা করো না, আমার গড়িয়াহাটে চেনাজনা আছে, তুমি শুধু গাড়িতে ওঠো। ওকে নিয়ে গড়িয়াহাটে ফুলের দোকানগুলোর কাছে পৌঁছলাম। মালা কিনলাম, কিনে সোজা উত্তম কুমারের বাড়িতে। সুচিত্রা সেন পৌঁছেছেন শুনেই সাংঘাতিক হইচই পড়ে গেল। ঘরে ঢুকে অনেকক্ষণ ধরে দেখলেন উত্তম কুমারকে। ধীরে ধীরে মালাটা পরিয়ে দিলেন গলায়। সকাল থেকে এত লোকে মালা দিয়েছে, ততক্ষণে যে মালা দিতেই তা গলা থেকে একটু সরে গেল। ততক্ষণে দেখি গৌরীদেবী চলে এসেছেন। এসে জড়িয়ে ধরলেন রাঙাদিকে। ধীরে ধীরে বললেন, মালাটা সরে গিয়েছে, তুমি ঠিক করে পরিয়ে দাও রমা। ঘর ভর্তি লোকের তখন চোখে জল। এতদিন বহু কথা জমেছিল, কিন্তু কোনোদিন কাউকে কিছু বলিনি, কারণ রাঙাদি পছন্দ করতেন না। কতবার হয়েছে আমার দুই মেয়ে লগ্না আর টিনা ওদের মাসির সঙ্গে কালী ঠাকুর দেখতে বেরিয়েছে। কত আড্ডা মেরেছি আমরা সবাই মিলে। তখন আমি রেগুলার শো অর্গানাইজ করাই। আজ রফি, কাল কিশোর, পরশু লতা। এমনও হয়েছে স্টেজে আমি বলাতেই উত্তম সুচিত্রা এই পদ যদি না শেষ হয় সিনটা অভিনয় করেছেন, বাইকে বসে নিজেদের গলায় গানটা গাইতে গাইতে। তখন স্টেজে দাঁড়িয়ে মিউজিক কন্ডাক্ট করেছেন হেমন্তদা। সেই সব দিনের কথা আজকে রূপকথা মনে হয়। মনে আছে মমতার শুটিং চলছে, হঠাৎ করে ধর্মেন্দ্র অসুস্থ হয়ে পড়লেন। তখন ধর্মেন্দ্রর খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন মীনা কুমারী। মীনা কুমারী আমাকে বললেন, আপনি মিসেস সেনকে বলুন এই শুটিংটা পিছোতে হবে। আমি গিয়ে বললাম সেই কথা। শুনেই বললেন, আমার ডেটের ওলটপালট হয়ে যাবে, তুমি মীনাকে বলো সে কথা। রাঙাদির ব্যক্তিত্ব এমনই ছিল, উনি কিছু অনুরোধ করলে কেউ ফেলতে পারত না। তখন একসঙ্গে 17টা ছবির শুটিং ক্যান্সেল করেছিলেন ধর্মেন্দ্র, একমাত্র করেননি মমতার। এটাই ছিল রাঙাদির ম্যাজিক। কেউ মিসকোট করলে ভীষণ বিরক্ত হতেন। মাঝে মাঝে মনে হতো যে মানুষটা বাড়িতে এত দয়াময়ী, সে কী করে সেটে কি বাইরের লোকের কাছে অন্য মানুষ হয়ে যায়। প্রেসের ব্যাপারেও রাঙাদি ছিলেন ভীষণ খুঁতখুঁতে। মনে আছে রাঙাদির খুব ভালো বন্ধু ছিল অসিত চৌধুরী। উত্তম কুমারের মৃত্যুর পর অসিত চৌধুরী আমাকে অনুরোধ করেছিলেন সাংবাদিক সেবাব্রত গুপ্তকে নিয়ে যেতে ওর কাছে। আমি সেবাদাকে নিয়ে যাই বালিগঞ্জের বাড়িতে। খুব সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারতেন রাঙাদি। সেবাদা বেশ বড় একটা লেখাও লিখেছিলেন, কিন্তু সেদিন বেরোবার আগে রাঙাদি একটাই কন্ডিশন রেখেছিলেন, লেখাটা যেন ছাপার আগে তাকে দেখিয়ে নেওয়া হয়। কেউ তাকে মিসকট করলে একদম সহ্য করতে পারতেন না, বিরক্ত হতেন খুব। রাঙাদির সঙ্গে বেশি ইন্টিমেসি করেছো তো মরেছ। আজকে উনি আর নেই। আমার স্ত্রীর খুব মন খারাপ। আমার মেয়েরাও তাদের মাসির খুব ঘনিষ্ঠ ছিল। লগ্না তো প্রায়ই অফিস থেকে বেরিয়ে মাসির সঙ্গে দেখা করে বাড়ি ফিরত। ওদের সঙ্গে রাঙাদি গল্প করতো, জিজ্ঞেসও করতো আমাদের সব খবর। কিন্তু এত আন্তরিকতার মধ্যেও ওর ব্যক্তিত্বটা সবসময় বেরিয়ে আসতো, আর ওই ব্যক্তিত্বের সামনে কোনো কথাই চলতো না। একবার উড়িষ্যার এক বড় ব্যবসায়ী শোয়ের জন্য আমার সঙ্গে যোগাযোগ করেছিল। ওদের একটা ফাংশন করতে হবে যেখানে রাঙাদি থাকবেন আর মুনমুন থাকবে। তখনকার দিনে 10 লাখ টাকা অফার করলো। আমি বলতেই রাঙাদি বললেন, তুমি মুনমুনকে বলো যেতে, আমি যাব না। আমার সঙ্গে পারিবারিক সম্পর্ক থাকার দরুন বহু মানুষ আমাকে জিজ্ঞেস করতেন উনি মানুষটা কেমন ছিলেন। আমি তাদের একটা কথাই বলতাম, রাঙাদির বেশি ঘনিষ্ঠ হয়েও না। বেশি ইন্টিমেসি যারাই করতে গিয়েছেন তারাই চক্ষুশূল হয়েছেন। তাঁদের সঙ্গেই ওর সম্পর্ক সবচেয়ে খারাপ হয়েছে। সারা জীবন সবার থেকে আলাদা থেকে গেলেন তিনি। বাঙালির সুচিত্রা সেন, আমাদের রাঙাদি।